স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি জাহিদুল বাশার। আজ 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দীর্ঘ 4 দশক ধরে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশে ও স্থানে 63টি জাতিসংঘ মিশন শেষ করেছে। বর্তমানে 9টি দেশে 5,818 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন, যার মধ্যে রয়েছে 444 জন নারী। শুরু থেকে এ পর্যন্ত দেশের 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও আন্তরিকতা বিশ্ব দরবারে বাড়াচ্ছে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা। জাতিসংঘীয় শান্তিরক্ষী দিবস নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজনে কথা বলতে আমাদের সাথে আছেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান, আছেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। স্বাগত আপনাদের তিনজনকে। আমরা আজকের যেই জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, এটি দিয়ে এরই মধ্যে বাংলাদেশের মানুষ যারা গণমাধ্যমে চোখ রাখেন তারা জানেন এবং আন্তর্জাতিক বিষয় তো আছেই। শুরুতে একটু জনাব সাইফুর রহমান আপনার কাছ থেকে আসতে চাই, সেটি হচ্ছে আমরা এই প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসতে চাই যে জাতিসংঘের শান্তিরক্ষার মিশন দীর্ঘদিনের, সেখানে বাংলাদেশের শুরুটা কিভাবে এবং সেই সময়ের কথাগুলো বলতে গেলে কিভাবে এই উদ্যোগ ওই সময় নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের বাংলাদেশি শান্তিরক্ষী যারা আছেন এবং সেই সাথে বিশ্বের যারা শান্তিরক্ষী আছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে সংঘাত ছিল সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আপনি চমৎকারভাবে শুরু করলেন এবং আমাদের প্রেক্ষাপটে যদি তাকাই, আমরা সবাই জানি 1945 সালে আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে এবং 1948 সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী মিশন শুরু হয় এবং সেটা শুরু হয়েছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ দিয়ে এবং সেটা ছিল নিরস্ত একটা জাতিসংঘ মিশন। পরবর্তী সময় 1956 সালে যখন সুয়েজ ক্যানেল নিয়ে যখন একটা সংঘাত শুরু হয়, তখন শান্তিরক্ষী মিশনরা সশস্ত্রভাবে তারা মোতায়েন হয়। এই ধারাবাহিকতায় 1988 সালে বাংলাদেশের থেকে প্রথম শান্তিরক্ষীরা হচ্ছে ইরাক ইরান যুদ্ধে তাদের অস্ত্রবিরতি পর্যবেক্ষণে যায়। এবং মজার ব্যাপার হলো যে 1988 সালে প্রথম যখন বাংলাদেশে 15 জন এই শান্তিরক্ষক যখন নিয়োজিত হয়, সে বছরে এই মিশনটি হচ্ছে নোবেল পুরস্কার লাভ করে, যেটা আমরা অনেকেই জানি না। তো সেই ধারাবাহিকতাতেই শুরু এবং সেই পথ চলাতে আমাদের 1988 সালের পরে 1989 সালে হচ্ছে প্রথম বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে এবং এরপরে 1993 সালে বাংলাদেশের নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্সও শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে। আপনি সেনাবাহিনীতে, যদি আমরা 3 বাহিনীর কথা বলছিলেন এবং এখানে এয়ারফোর্সের কোনো প্রতিনিধি নেই কিন্তু তারাও আছেন, জি একটু শুরুতে সেনাবাহিনীর বিষয়টা তো যদি আমরা একটু আসতে যাই, সেনাবাহিনী এই মুহূর্তে এখন পর্যন্ত কতগুলো মিশনে সেনাবাহিনী আর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেছেন, কতজন, আমরা যদি একটু আর্মির ফিগারটা একটু যদি জানাই। ওকে, ধন্যবাদ আপনাকে। আমাদের অদ্যাবধি 43টা দেশে 63টি মিশন সম্পন্ন হয়েছে। আপনি শুনলে খুশি হবেন যে জাতিসংঘ মিশন সব মিলে হয়েছে কিন্তু 71টি, তার মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষা 63তে তারা অংশগ্রহণ করেছে। এটা একটা আমার জন্য সবচেয়ে বড় অর্জন এবং সব মিলিয়ে হচ্ছে 2 লাখের উপর হতে শান্তিরক্ষী বাংলাদেশ অংশগ্রহণ করেছে। তার মধ্যে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী থেকে 1,62,000 সেনা সদস্য শান্তিরক্ষী হিসাবে অলরেডি দায়িত্ব পালন করেছে। জি, আমরা আবার আসবো আপনার কাছে। আমাদের এখানে আরও 2 জন রয়েছেন, আমরা একটু এক এক করে সব বাহিনীর বিষয়গুলো একটু জানবো। আমরা একটু নৌবাহিনীর কাছে আসতে চাই। ক্যাপ্টেন সোহেল আজম, আপনি নৌবাহিনী তো বাংলাদেশ পুলিশেরও পরে বোধহয় শান্তি মিশনে জয়েন করে, তো সেই সময়টার কথা একটু জানতে চাই এই মুহূর্তে, এবং এককভাবে নেভাল যারা সদস্যরা রয়েছেন নৌবাহিনীর, তারা কোনো মিশনে ছিলেন, আমরা একটু সেই গল্পটা একটু শুনবো সংক্ষেপ। জি, ধন্যবাদ। প্রথমে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই আজকের এই টকশোতে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। যেটা একটু আগে ব্রিগেডিয়ার সাহেব সাহেব বলছিলেন, আমরা শুরু করেছি 1993 সালে। 1993 সালে মোজাম্বিকে একটি ইউএন অপারেশন শুরু হয়, ইউনাইটেড নেশনস অপারেশনস ইন মোজাম্বিক। সেখান দিয়েই বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু এবং অদ্যাবধি আমরা 7,414 জন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার এবং নাবিকরা এই জাতিসংঘের শান্তিরক্ষা দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এবং সর্বমোট 31টা মিশন আমরা সম্পন্ন করেছি। এবং আপনি জেনে খুশি হবেন যে এর ভেতরে আমরা আজ পর্যন্ত অফিসারদের পাশাপাশি 50 জন নারী নৌবাহিনী কর্মকর্তাও অংশ নিয়েছে এবং এর ভেতরে 4 জন আমাদের নাবিকও রয়েছে। যদি এককভাবে আমি বলি, আমরা এই মুহূর্তে আমাদের লিবিয়াতে একটি মিশন আছে, যেটি ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন, ইউনিফিল। এখানে আমাদের একটি জাহাজ নিয়োজিত আছে। আর পাশাপাশি বাংলাদেশ নেভি ফোর্স মেরিন ইউনিট নামে একটি কন্টিনজেন্ট আমাদের এখন ডিপ্লয়েড আছে এই মুহূর্তে সাউথ সুদানে। আপনারা জানেন যে সাউথ সুদান 2011 সালে যখন সুদান থেকে আলাদা হয়ে আসলে, এরপরে দে হ্যাভ স্টার্টেড, ওদের একটা সিভিল ওয়ার শুরু হয়। তো ওই সিভিল ওয়ারের প্রেক্ষাপটেই এই আনমিস যেটা শুরু হয় এবং সেখানে বাংলাদেশ নেভির একটি পূর্ণাঙ্গ কন্টিনজেন্ট রয়েছে। আপনারা তিনজনই আসলে বিভিন্ন মিশন শেষ করেছেন এবং তিনজনের একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমি নাসির ভাইয়ের কাছে আসবো একটু পরে। তো আমরা সেই গল্পটা শুনবো, কারণ আমাদের দর্শক যারা রয়েছেন বা বাংলাদেশ থেকে, এটা একটা মানে মানবিক সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে, এটা তো এই মিশন থেকেই শুরু হয় আসলে বিশ্বব্যাপী। একটু বলবেন যে সামগ্রিকভাবে নৌবাহিনী কোনো জায়গায় কোনো মিশনে খুব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেটা বাংলাদেশের জন্য বেশ বড় ধরনের প্রশংসাও বয়ে এনেছে এরকম? সত্যি কথা বলতে, আমরা এই মুহূর্তে সাউথ সুদানের যে মিশনটার কথা বললাম আপনাকে, ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান, এখানে আমরা নিয়মিত একটি অপারেশন পরিচালনা করি, সেটার নাম হচ্ছে অপারেশনাল লাইফলাইন। এই অপারেশন লাইফলাইনটা বেসিক্যালি যেভাবে আমরা পরিচালনা করি, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। একটা বড় কারণ হলো যে আপনারা জানেন যে এই সাউথ সুদানের যেই মূল চালিকা শক্তি হচ্ছে হোয়াইট নাইল। এই হোয়াইট নাইল দিয়ে এই মুহূর্তে জাতিসংঘ শুধু না, সাউথ সুদানের যেই মূল যে লজিস্টিক্স আদান প্রদান হয়, তো এই দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ ওখানে দেয়ার আর নাম্বার অফ রেবেল গ্রুপস এবং তাদের কনফ্লিক্টিং পার্টিজ রয়েছে। সো এই যে নাইল, ইট ইজ অ্যাবাউট প্রায় 795 মাইল লম্বা। তো এটাই আমাদের এই মুহূর্তে আমাদের নৌবাহিনীর যেই কন্টিনজেন্ট রয়েছে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই লম্বা নাইলে আমরা সম্পূর্ণ নিরাপত্তাটা প্রদান করে থাকি। ওখানে আমাদের 12টা লাইট পেট্রোল ক্রাফট রয়েছে, বোট রয়েছে এবং 200 জন জনবল রয়েছে। তো এখানে আমরা যে কাজগুলো করি, এখানে এই নাইল দিয়ে জাতিসংঘের বার্জ চলাফেরা করে, এই বার্জের নিরাপত্তা, অনেক সময় জলদস্যুতা হয়, অনেক সময় আমাদেরকে উদ্ধার কাজ করতে হয়, ডুবুরি সহায়তা দিতে হয়। এই কাজ, প্রত্যেকটা কাজই কিন্তু চ্যালেঞ্জিং। বাট আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে গত রিসেন্ট সময়ে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং বা কোনটা আমাদের সম্মান বয়ে এনেছে, লেবাননে আপনারা কয়েক বছর আগে আমাদের একটা আপনারা জেনে থাকবেন যে একটা দুর্ঘটনা হয়েছিল লেবাননে আমাদের শিপের একদম পাশেই। তখন এই আমাদের একটা শিপ বড় ধরনের ড্যামেজ হয়, একটা করভেট, এবং সেই জাহাজটাকে আমরা পরবর্তীতে রিপেয়ার করে আমরা চালাই এবং পরবর্তীতে আমরা রিপ্লেস করি। ক্যাপ্টেন সোহেল আজম, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু নাসিরুল ইসলাম, জয়েন্ট কমিশনার পুলিশ, আপনার কাছে একটু আসতে চাই। পুলিশের শুরুটা কিভাবে একটু সংক্ষেপে শুনে এসে তারপর জানতে চাই যে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশের কার্যক্রমটা আসলে ঠিক কীরকম থাকে এই মিশনগুলোতে। ধন্যবাদ আপনাকে, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো মূলত আমরা মিশনের যে বাংলাদেশ পুলিশের যে পার্টিসিপেশন, এটার পূর্বে একটু প্রেক্ষাপট ভিন্নভাবে একটু বলতে চাই যে মিশনটা আসলে কিভাবে হয়। মিশনটা যেটা হচ্ছে যে এখানে মিশনের কয়েক রকমের স্পেকট্রাম থাকে, যেমন পিস কিপিং, পিস বিল্ডিং। তা আমাদের বাংলাদেশ পুলিশের এই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কাজ করার সুযোগ হয়েছে, পিস কিপিং, পিস বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ করার সুযোগ হয়েছে। এছাড়া আমাদের যে প্রফেশনাল লেভেলেও আমাদের কাজ করার সুযোগ হয়েছে। তারপর স্পেশালাইজড পুলিশ টিম, সেক্ষেত্রেও আমাদের কাজ করার সুযোগ হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকমের ম্যান্ডেট থাকে, মিশন টু মিশন ম্যান্ডেট ভ্যারি করে। কোনো জায়গায় ম্যান্ডেট থাকে, জেনারিক ম্যান্ডেট থাকে, কোনো জায়গায় এক্সিকিউটিভ ম্যান্ডেট থাকে। তার সমস্ত লেভেলেই, সমস্ত লেয়ারেই আমাদের কাজ করার সুযোগ হয়েছে। তা এ যাবৎ আমাদের যে টোটাল বাংলাদেশ পুলিশের মিশনের যে পারফরমেন্স, তাতে আপনার টোটাল 24টা দেশে 24টা মিশনে পুলিশের কাজ করার সুযোগ হয়েছে। আমাদের শুরু হয়েছে 1989 সালে। 1989 সালে নামিবিয়ার ভিতর দিয়ে, দ্যাট ইজ আনটাক যেটাকে বলে, সেই মিশনের ভিতর দিয়ে আমাদের কার্যক্রম শুরু। দেন ফর্ম পুলিশ ইউনিটেও আমাদের কাজ করার সুযোগ হয়েছে। ফিমেল পুলিশ, সেক্ষেত্রে আইপিও হিসাবেও কাজ করার সুযোগ হয়েছে। তারপর যেটা যে ফিমেল পুলিশের যে ফর্ম পুলিশ ইউনিট, সে ফর্ম পুলিশ ইউনিটেও কাজ করার সুযোগ হয়েছে। তা এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের আমাদের যে পরিসংখ্যান, বাংলাদেশ পুলিশের পরিসংখ্যানে এ যাবৎ 21,815 জন পিস কিপার্স হিসাবে পার্টিসিপেট করেছে। তার মধ্যে আইপিও 4,781 জন, এফপিও আমাদের যেটা 17,000।
আর প্রফেশনাল লেভেলে 29 জন। এটা আমাদের কাজ করার সুযোগ হয়েছে। তো আমাদের বেশিরভাগ মিশনেই, যেমন আমার পার্সোনালি আমি দুটো মিশনে কাজ করি, দুটো মিশনই আমি সাউথ সুদানে কাজ করি, দুই প্যাটার্নে, একটা এফপিওতে আর একটা আইপিও হিসাবে, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার হিসাবে, আর একটা এফপিওতে। তা বাংলাদেশ পুলিশের এখানে যেটা হয় যে আপনার ফিল্ড লেভেলের কাজ থেকে শুরু করে অফিসের কাজ সমস্ত জায়গায় মোটামুটি আমাদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন অফিসার এখানে তাদের কাজের সুযোগ হয়েছে। সুযোগের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশ পুলিশ যে এখানে যে সমন্বয়টা হয়, মিশনের যে কাজের সমন্বয়টা, সেই কাজের সমন্বয়টা হয় হলো যে ম্যান্ডেটের উপর ভিত্তি করে। অর্থাৎ এখানে যদি এফপিও থাকে, এফপিওর মূল কাজটা কি? এফপিওর মূল কাজটা হচ্ছে সেখানে হলো প্রোটেকশন, এটা এনশিওর করা। অর্থাৎ এখানে আইপিও যারা থাকে, আইপিওদের প্রোটেকশনটা এনশিওর করা, এবং ইউএনের যে আমার থাকে, প্রপার্টি থাকে, অ্যাসেট থাকে, সেগুলোর প্রোটেকশন এনশিওর করা। পাশাপাশি আমাদের যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টটা নিশ্চিত করা। তা এক্ষেত্রে যে কার্যক্রমটা হয় যে আইপিও, এফপিও, মিলিটারি এবং মিল অপস এরা কম্বাইন্ডলি একসাথে কাজ করে, এবং কাজ করার পূর্বে এবং পরে যেটা হয় ডিব্রিফিং সেশন হয়। তো ওখানে চমৎকার একটা পরিবেশ, কাজ করার আসলে চমৎকার একটা পরিবেশ। তো সেই পরিবেশে আপনার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ডিব্রিফিংয়ের মধ্যে কারেকশনের সুযোগ থাকে। জি, আমরা আলোচনায় ছিলাম আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের বিভিন্ন বিষয় নিয়ে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাই। আমি শুরুতেই ব্রিগেডিয়ার সাইফুর রহমান আপনার কাছ থেকেই শুরু করতে চাই। শুরু থেকেই আসলে চ্যালেঞ্জ, 1988 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো মিশন শেষ হয়েছে, এই চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে কেমন অভিজ্ঞতা হয়েছে আপনাদের? একেবারে মাঝে মাঝে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে, আমরা অনেক সদস্যদেরকে হারিয়েছি। জি বলবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন যে মিশনে আসলে পরিবেশ পরিস্থিতি যেটা থাকে সেটা আসলে সম্পূর্ণ ঝুঁকির মুখে কাজ করতে হয়। এখানে জীবন বাজি রেখেই আসলে শান্তিরক্ষারা কাজ করে। এটা অনেক ধরনের চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথমে যদি আমি বলি, ভূপ্রাকৃতিকগত কিছু চ্যালেঞ্জ থাকে। নতুন পরিবেশে, নতুন আবহাওয়া এবং পরিবেশে খাপ খাইয়ে নিয়ে ওখানে অপারেশন চালানো, এটা সত্যি একটা বড় দুরূহ ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো ওখানে স্বাস্থ্যগত বা হেলথ রিলেটেড অনেকগুলো ইস্যু থাকে। আপনি আফ্রিকায় দেখেছেন আমাদের যারা এ পর্যন্ত আত্মাহুতি দিয়েছে তাদের একটা বিশদ অংশ কিন্তু অলরেডি তারা শুধুমাত্র ওখানকার বিভিন্ন ধরনের রোগের জন্য তারা জীবন দিতে বাধ্য হয়েছে। তো সেই সাথে যেটা রয়েছে যে বর্তমান সময়ে আমাদের কিন্তু নিরাপত্তা ঝুঁকিটা কিন্তু আরও বেড়ে গেছে। কারণ নিরাপত্তার যে অপারেশনগুলো হয় সেগুলো আগে যেভাবে হতো, অর্থাৎ আমরা যদি একটু বিশদভাবে আর যদি বলি যে যখন প্রি কোল্ড এরা ছিল তখন কিন্তু যুদ্ধ হতো কিন্তু ইন্টার স্টেট, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে পোস্ট হচ্ছে কোল্ড ওয়ারেতে এখানে ইন্ট্রা স্টেট শুরু হয়ে গেল, অর্থাৎ অনেকগুলো নন নেক্টর স্টেট কিন্তু চলে এসছে। তো তাদের যে অপারেশন করার ধরনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। যেমন এখন আইডির ব্যবহার অনেক বেড়ে গেছে, ড্রোনের ব্যবহার বেড়ে গেছে। তো এরকম যেখানে ঝুঁকিপূর্ণ পরিবেশে আমাদের কিন্তু চ্যালেঞ্জটাও সেভাবে মোকাবেলা করতে ছোট টেস্ট গ্রুপ এগুলো ব্যবহার করছে, এগুলো গ্রুপ হচ্ছে, এবং এটা সত্যিই খুবই হচ্ছে মারাত্মক এবং এটার ইফেক্ট অনেক বেশি। সেজন্য এখন আমাদের শান্তিরক্ষী মিশনে আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি প্রশিক্ষণের সাথে সাথে সরঞ্জামের দিকে। কারণ তাদের উপরে যে কাজ করতে হলে আমাদের সেভাবে ইকুইপড হতে হবে, এবং আমাদের বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমরা সেভাবেই করেই কাজ করছি যাতে করে আমরা এ ধরনের পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারি। এই যে বাংলাদেশ সেনাবাহিনী আমরা দীর্ঘ একটা সময় ধরে, এখন বোধহয় তৃতীয় পজিশনে আছি আমরা, সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ ছিল একটা দীর্ঘ সময় ধরে, এই জায়গা ধরে রেখেছিলাম। মানে বিশ্বের এতগুলো দেশ থাকতে, এত উন্নত দেশ থাকতে বাংলাদেশ থেকেই কেন জাতিসংঘ এত সৈন্য নিল, বা বাংলাদেশের অবস্থানটা তৈরি হলো কিভাবে, এত আস্থার জায়গাটা তৈরি আপনারা করলেন কিভাবে? আমি যদি এটাকে একটু আপনাকে মোটা দাগে বলি, তাহলে প্রথম যে জিনিসটাকে আমি এগিয়ে রাখবো সেটা হলো আমাদের স্ট্রেংথের জায়গাগুলো কি। বাংলাদেশ শান্তিরক্ষীদের সবচেয়ে স্ট্রেংথের প্রথম যেটা হলো ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা কিন্তু গতানুগতিক ডিসিপ্লিনের সংজ্ঞায় ফেলা যাবে না। যখন আমরা মিশনে ডিপ্লয় হই তখন হচ্ছে ডিসিপ্লিনের সংজ্ঞাটা হয়ে যায় এরকম যে আমি যেই দেশে কাজ করছি সেই দেশের ল অফ দ্য ল্যান্ডের উপর আমার শ্রদ্ধা আছে কিনা, জাতিসংঘের যে ম্যান্ডেটগুলো আছে, বিধিবিধান আছে, সেগুলো আমি মেনে চলছি কিনা। সেদিক দিয়ে আমাদের শান্তিরক্ষীদের পারফরমেন্স খুবই ভালো, এবং অলমোস্ট আমরা কিন্তু জিরো টলারেন্স নীতিতে সেভাবে কাজ করি। দ্বিতীয় যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা পেশাদারিত্ব ও আন্তরিকতা। আমরা আমাদের কাজ বুঝি, সেইভাবে আমরা কিন্তু যেটা দরকার সেভাবে আমরা কাজগুলো করি। আমি আবার আসবো আপনার কাছে, ক্যাপ্টেন সোহেল আজম আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে নৌবাহিনীর খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ এবং গর্বের জায়গা আছে এমটিএফ। আমি একটু জানতে চাই সেই বিষয়টি। হ্যাঁ, ধন্যবাদ। এমটিএফ মিন্স ম্যারিটাইম টাস্ক ফোর্স। বর্তমানে বিশ্বে ম্যারিটাইম টাস্ক ফোর্স শান্তিরক্ষায় একটি নিয়োজিত আছে, সেটা হচ্ছে লেবাননে। এবং এই ম্যারিটাইম টাস্ক ফোর্স এর আন্ডারে বাংলাদেশ নৌবাহিনী আমরা
যাত্রা শুরু করেছি 2010 সাল থেকে। তো 2010 সালে আমরা একটি ফ্রিগেট এবং একটি লার্জ পেট্রোল ক্রাফট আমরা প্রথম সেখানে নিয়োজিত করি। পরবর্তীতে একটি লার্জ পেট্রোল ক্রাফট আমরা ওখান থেকে নিয়ে আসি এবং পর্যায়ক্রমে 2014, 2018 আমরা এই জাহাজগুলোকে রিপ্লেস করেছি একটার পর একটা। এবং 2020 সাল থেকে আমাদের করভেট সাইজের একটি জাহাজ আছে, ইটস অ্যাবাউট 85 মিটার লং এবং প্রায় 110 জন জনবল সমন্বয়। তো এটা আমাদের একটা বড় গর্বের জায়গা এই কারণে যে এই যে একটা জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স প্রায় 10,000 মাইল দূরে গিয়ে আমরা অপারেট করছি একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে। এবং এই ম্যারিটাইম টাস্ক ফোর্সে কিন্তু বাংলাদেশের পাশাপাশি অনেকগুলো ইউরোপিয়ান দেশ অপারেট করে, জার্মানি, স্পেন, ব্রাজিল এবং ইন্দোনেশিয়া, কিন্তু এই পাক উপমহাদেশে শুধুমাত্র বাংলাদেশ। আর আরেকটা ব্যাপার হলো যে এই যে এত দূরে ওয়েদার চ্যালেঞ্জটা কেমন? ভূমধ্যসাগর আর আমাদের নিশ্চয়ই এক না। অবশ্যই না, এবং ভূমধ্যসাগরে অপারেশন করা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ ওখানকার সমুদ্রের পরিস্থিতি সবসময় উত্তাল থাকে প্রায় বছরের সিংহভাগ সময়। তো ওখানে এই উত্তাল সমুদ্রে একটা আন্তর্জাতিক একটা অঙ্গনে অপারেট করা, এবং আমাদের জাহাজগুলোকে মাসে প্রায় সিংহভাগ সময় সমুদ্রে থাকতে হয়। 30 দিনের ভেতর 20 দিনই তাদের সমুদ্রে থাকতে। তাদের মেইন ম্যান্ডেটটা হলো যাতে করে ভূমধ্যসাগরের মাধ্যমে কোনো ধরনের অস্ত্র বা কোনো ধরনের অবৈধ সরঞ্জামাদি কোনো কট্টরপন্থীদের হাতে না পড়ে, স্পেশালি লেবাননের কোনো কট্টরপন্থী। সো এই কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং, এই জন্য আমাদের অনেক ধরনের ইন্টারডিকশন অপারেশন করতে হয়, কেউ কারা আসলো কারা গেল। সো দিজ আর চ্যালেঞ্জেস। আর আরেকটা বড় চ্যালেঞ্জ হলো লজিস্টিক্স এবং মেনটেন্যান্স। 10,000 মাইল দূরে আমাদের এই যে জাহাজটা এখান থেকে মেনটেন্যান্স সাপোর্ট দেওয়া, এটা একটা চ্যালেঞ্জ। বাট সেটা আমরা টার্কিতে পাঠিয়ে আমরা সেই মেনটেন্যান্স সাপোর্টগুলো নিয়ে থাকি। বাট দিস ইজ এ চ্যালেঞ্জ। এটা কিন্তু আরও একটা জিনিস, এই চ্যালেঞ্জগুলো শুনবো, কারণ আসলে এগুলো হিউজ। আমরা ছিলাম আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের সাথে রয়েছেন 3 বাহিনী থেকে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি একটু পুলিশের নাসিরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমরা দুটো বিষয় এবার একটু জানতে। একটি হচ্ছে যে নারী পুলিশের যারা অংশগ্রহণ করেন, এটা নির্বাচনটা ঠিক কিভাবে হয়, এক। আরেকটি বিষয়, মিশনে নারীদের জন্য তো নিশ্চয়ই আলাদা কিছু চ্যালেঞ্জের জায়গা আছে, সেটা একটু জানবো। সেই সাথে আপনারা স্থানীয়দের সাথে কিভাবে মিশে কাজ করেন, তাদের প্রতিক্রিয়াটা আসলে কেমন থাকে ওই সময়টা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও। মূলত যে পিস কিপিং মিশনে নারীদের পার্টিসিপেশন, এটার কনসেপ্টটা আসে আপনার ওদের একটা সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন আছে 1325, যে সিকিউরিটি কাউন্সিল রেজুলেশনে মূলত এটা হয় যখন দেখা যায় যে ওই এলাকায় যখন কনফ্লিক্ট চলে বা কনফ্লিক্ট আফটার কনফ্লিক্ট, এরপরে যখন দেখা যায় যে বিভিন্ন ধরনের উইমেন রাইটস ভায়োলেশন হচ্ছে, চিলড্রেনের রাইটস ভায়োলেশন হচ্ছে, এবং তাদের প্রতি বিভিন্ন রকমের দ্যাট ইজ কনফ্লিক্ট যে সেক্সুয়াল রিলেটেড যে ভায়োলেন্সগুলো, সেই ভায়োলেন্সগুলো হচ্ছে, এই রিলেটেড যখন হয় তখন ইউএন মনে করে যে না, আসলে এইখানে এই পার্টিসিপেশনের ক্ষেত্রে উইমেনদের কিছু পার্টিসিপেশন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কমিউনিটির উইমেন লিডারদের পার্টিসিপেশন এখানে এনশিওর করা যাবে। দেন যেটা হবে যে এদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যাবে। সেই কনসেপ্ট থেকে মূলত নারীদের যে পার্টিসিপেশন সেই ব্যাপারটা আসে। তা আসার পর যেটা হয় যে বাংলাদেশ পুলিশের নারীদের পার্টিসিপেশন মূলত 2000 সাল থেকে হয়। 2000 সালে প্রথমে আইপিও, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার যায়। দেন 2000-এর পরে 2006 সালে এফপিও, একটা কমপ্লিট একটা কন্টিনজেন্ট ফরম্যাটে বাংলাদেশ পুলিশ সেখানে অ্যাটেন্ড করে। তো এদের কাজের যে ভিন্নতা, কাজের আসলে তেমন ভিন্নতা বলতে তেমন কিছু নেই, নারী পুরুষ সব একই রকমের কার্যক্রম সেখানে থাকে। স্পেশাল ফোকাস দেওয়া হয় জেন্ডার বেসড, জেন্ডার রিলেটেড যে অ্যাক্টিভিটিস সেইগুলোর উপরে। অর্থাৎ কোথাও দেখা যায় যে হাইজেনিক রিলেটেড কোনো অ্যাওয়ারনেস বিল্ড আপ করা প্রয়োজন, সেক্ষেত্রে নারী পার্টিসিপেশন যারা থাকে তাদেরকে সেই ক্ষেত্রে এনগেজ করা হয়। তারপর প্রত্যেকটা আমরা যেটা জানি যে যদি একটা শর্ট ফরম্যাটে চিন্তা করি, একটা টিম সাইডে জেন্ডার অফিসার বলতে একটা অফিসার থাকে। ইভেন দ্যাট প্রত্যেকটা মিশনের হেডকোয়ার্টারেও জেন্ডার অফিসার থাকে, সেখানে জেন্ডার ফোকাল পয়েন্ট থাকে। তো এই রিলেটেড যে কার্যক্রম, সেটার যে সেল থাকে, সেই কমপ্লিট চেইনটা হয় নারীদের সহ। তা এই ক্ষেত্রে নারী পার্টিসিপেশন থাকলে যেটা হয় যে লোকাল কমিউনিটির সাথে মেশা এবং তাদের কালচারের সাথে বোঝা এবং তাদের প্রবলেমগুলো তুলে আনা, এক্ষেত্রে এই সুবিধাগুলো হয়। এই সুবিধার কারণেই সেখানে নারী পার্টিসিপেশন থাকে। আর আদারওয়াইজ অন্য যে ক্ষেত্রে পুরুষরা যে ধরনের কার্যক্রম করে, নারীরা মোস্টলি আপনারা একই রকমের কার্যক্রম একদম মাঠ পর্যায়ে যখন কাজ করতে, একটু সংক্ষেপে জানতে চাইবো যে সাধারণ মানুষের প্রাথমিক প্রতিক্রিয়াটা নিশ্চয়ই খুব ওয়েলকামিং থাকে না, হয়তো তারা হয়তো ওইভাবে সহজে কি নিতে পারেন? অন্য দেশ থেকে আপনারা গেছেন, যেটা হয় যে প্রবলেম তো কিছু আছে। প্রবলেম যেমন আমাদের ওইখানকার লোকাল কালচারাল যে ব্যারিয়ারটা থাকে সেটা থাকে।
যে আমাদের ওইখানকে আমরা একটা ভিন্ন কালচার থেকে সেখানে যাই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে একটা, যে আমরা তাদের সাথে আমাদের মোস্টলি কমিউনিকেশন করতে হয়, নন ভার্বাল কমিউনিকেশন করা লাগে। এখানে ক্ষেত্র বিশেষ আমরা যেটা করি, ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্টের আমরা হেল্প নিই। তা ওর ইন্টারপ্রিটেশনের উপরে ডিপেন্ড করে যে ও সঠিকভাবে আমরা যেটা বলছি সেটা সঠিকভাবে সেখানে উপস্থাপন করছে কিনা, আবার এখান থেকে ফিডব্যাকটা কোনটা আসছে সেটার উপরে এক্ষেত্রে একটা মিসট্রাস্ট থাকে। বাট তারপরে যেটা হয় যে আমরা মোস্টলি চেষ্টা করি আমাদের নন ভার্বাল কমিউনিকেশন যেটা বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর মাধ্যমে তাদের প্রতি যে ইভেন্ট পার্সোনাল হিসাবে একটা ট্রাস্ট বিল্ড করা, একটা ট্রাস্ট গ্রো করা, এটা প্রত্যেকটা। এবং নিশ্চয়ই বাংলাদেশ শব্দটা শোনার পরে বোধহয় সবচেয়ে বড় বাধাটা দূর হয়। এই ক্ষেত্রে দীর্ঘদিনের যে অবস্থান, মানুষের যে বিশ্বাস আপনারা অর্জন করেছেন, ব্রিগেডিয়ার সাইফুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা নাসিরের কাছ থেকে খানিকটা শুনছিলাম একটা বিষয় একটু, এই যে আমরা দেখি আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে বাচ্চারা বাংলাদেশের জাতীয়সঙ্গীত গাইছে, বাংলা শিখছে, বাংলাদেশের নামে রাস্তার নামকরণ করছে, এই জায়গাটা কিভাবে তৈরি হলো? আসলে এই জায়গাটা প্রথমত তৈরি হয়েছে বিকজ হচ্ছে আমাদের শান্তিরক্ষীরা অত্যন্ত আন্তরিকতা এবং মানবিক মূল্যবোধ নিয়ে কিন্তু কাজটা করে, এবং যখন আমরা ওই দেশে যখন আমরা নিয়োজিত থাকি তারা বুঝে, ওখানে আরও অনেক শান্তিরক্ষী থাকে, যে আমরা আসলে অনেকটা ইউএনএ ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করি। যেমন আমরা তাদের জন্য শুধুমাত্র ম্যান্ডেটের বাইরে গিয়ে তাদের জন্য যেটা প্রয়োজন, কমিউনিটির জন্য যেটা প্রয়োজন, স্কুল, তাদের জন্য হচ্ছে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা, তাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা, সেগুলো কিন্তু অনেকগুলো কিন্তু ইউএন আমাদেরকে বলে দেয় না, কিন্তু সেটা আমরা করি সত্যমাত্র মানবিকতার খাতিরে। অন্য দেশ কি এটা করে? এটা আমরা এদিক দিয়ে ইউনিক, আমাদের বাংলাদেশের অ্যাপ্রোচটা সবসময় এটাতে ইউনিক, এবং আমরা এভাবে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের টু উইন দি হার্ট অ্যান্ড মাইন্ডস অফ দি পিপল, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকে। সেজন্য কিন্তু তারা আমাদেরকে ভালোবাসেই, তারা কিন্তু আমাদের ভাষাটা তারা শেখে এবং আমাদেরকে তারা সম্মানিত করেছে। আপনি শুনলে অবাক হবেন, এখন যতগুলো দেশে মিশন হয়েছে এমন কোনো মিশনে যায় যেখানে বাংলাদেশের মনুমেন্ট নাই। বাংলাদেশের নামে ওখানে বাংলাদেশ স্কোয়ার আছে, বাংলাদেশের নামে রাস্তা আছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের নাম আছে, বাংলাদেশের মানুষের নামে ওখানে রাস্তার নামকরণ করেছে। এবং তারা কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত শুরু করে আমাদের কালচারটাকে তারা খুব সুন্দর করে ধারণ করে। তো এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা, এটা কিন্তু ওই লেভেলে নিয়ে যায়, বাংলাদেশের পরিচিতিটাকে বিশ্বের দরবারে নিয়ে যায়। জি, আপনাদের কাছে আবার আসবো, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। ক্যাপ্টেন সোহেল আজম, আপনার কাছে আমরা ফিরবো। আমরা চ্যালেঞ্জের জায়গা এবং অবদানগুলো শুনছিলাম, এরপরে আমরা একটু আসতে চাই অন্য দেশের সাথে। নিশ্চয়ই বাংলাদেশের আপনারা যারা ফিল্ড পর্যায়ে কাজ করেন অনেক সীমাবদ্ধতা আছে, সেই তুলনার জায়গাটা আমরা একটু আসতে চাই। আমরা নৌবাহিনীর ক্যাপ্টেন সোহেল আজম, আপনার কাছে আসতে চাই। মাঠে যখন আপনারা কাজ করেন একেবারে সেই বন্ধুর পথে, এরকম একটা কঠিন বাস্তবতার মুখোমুখি, অনেক সীমাবদ্ধতা তো আমাদের আছে, পাশাপাশি অনেক উন্নত দেশও কাজ করছে সেখানে আপনাদের পাশেই। কীভাবে ম্যানেজ করেন বা আমাদের সেই জায়গাগুলো কেমন? ধন্যবাদ। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবশ্যই সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ নিয়েই আমাদেরকে ডিপ্লয় হতে হয়। একটি সীমাবদ্ধতা হচ্ছে আমাদের রিসোর্স যে সীমাবদ্ধতা, তবে আমরা যে জাহাজ বা আমাদের জনবল যে আমরা নিয়োগ করি সেটা প্রথমে আমাদের নিজস্ব প্রয়োজন মিটিয়ে তারপরেই করতে হয়। সো রিসোর্স লিমিটেশন সবসময় থাকছে। পাশাপাশি আমরা যখন বাংলাদেশ থেকে অনেক দূরে নিয়োজিত হই, সেখানে সাংস্কৃতিক কালচারাল একটা ব্যাপার সীমাবদ্ধতা থাকছে, ভাষাগত একটা সমস্যা থাকে, সংস্কৃতিগত একটা সমস্যা থাকে, কারণ এত দূরে ওই স্থানের যে স্থানীয় কালচার সংস্কৃতি সে তার সাথে খাইয়ে এবং মিলেই কিন্তু আমাদেরকে দায়িত্ব পালন করতে হয়। তবে আমি বলবো যে এই যে চ্যালেঞ্জগুলো, এই সীমাবদ্ধতাগুলো আমরা উতরে যেতে পারি, কারণ আমাদের পেশাদারিত্বের জন্য, উন্নত প্রশিক্ষণের জন্য, দক্ষতা, শৃঙ্খলা এবং আমি বলবো যে আমাদের নাবিক এবং কর্মকর্তা অফিসারদের যে একনিষ্ঠতা এবং আন্তরিকতা, এই গুণাবলী দিয়েই আমরা এই চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে পারি। জি, জয়েন্ট কমিশনার নাসিরুল ইসলাম, আপনার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমাদের হাতে সময় কম, এই মিশনগুলো জাতীয় অর্থনীতিতে কতটা ভূমিকা রাখছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ তো নিশ্চয়ই গর্বিত সদস্য আপনারা। অবশ্যই এটি বাংলাদেশ পুলিশ এ পর্যন্ত যত পিসকিপার হিসাবে গিয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই যে এমএসএ যেটা থাকে এবং অন্যান্য যে রিএম্বার্সমেন্ট থাকে, ইকুইপমেন্ট পাঠানো, লজিস্টিক্স, অন্যান্য যে বিষয়গুলোর জন্য সরকারের যে রিএম্বার্সমেন্ট থাকে, এটি জাতীয় অর্থনীতিতে অবশ্যই ভূমিকা বহন করে।
ভূমিকা বহন করে। কারণ এ যাবৎ আমাদের যত সংখ্যক পিসকিপার্স গিয়েছে, পিসকিপার্স যদি যেটা হয় যে এক একজন পিসকিপার্সের অন অ্যান অ্যাভারেজ যদি গড়ে আমরা চিন্তা করি যে 1 বছর করে মিশনের ট্রেনার হয়, তাহলে 1 বছরে তার যে নিজস্ব এমএসএ এবং পাশাপাশি যে ইকুইপমেন্টের যে রিএম্বার্সমেন্ট সেটির যোগফল, এই যোগফলটা আমাদের অর্থনীতিতে বড় একটা অঙ্ক এখানে বহন করে। আমি খুব ছোট্ট করে, বাংলাদেশ পুলিশের অনেক সদস্য, লাখ লাখ সদস্য, সেখান থেকে এই নির্ধারণটা কিভাবে হয়? এই প্রসেসটা সম্পূর্ণরূপে একটা স্ট্রাকচারাল ওয়েতেই হয়। যে সর্বপ্রথম যেটা হয় যে মিশনের যে ডিমান্ড থাকে সেই ডিমান্ড ফুলফিল করার জন্য আমাদের যেটা হয় যে এখানে একটা প্রথমে সিলেকশন প্রসেস, অর্থাৎ প্রিলিমিনারি একটা সিলেকশন হয়। সিলেকশনের জন্য বাংলাদেশ পুলিশে আপনি জানেন যে একটা নির্দিষ্ট ডেডিকেটেড একটা ডেস্ক রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সে, যেটা ইউএন অ্যাফেয়ার্স ডেস্ক। সেই ডেস্ক থেকে সার্কুলারটা দেওয়ার পর সমস্ত বাংলাদেশ থেকে যখন স্ট্রাকচারের ভিতরে আবেদন করার পর ওদের যে ফরম্যাট আছে, অর্থাৎ প্রি ডেপ্লয়মেন্টের ফরম্যাট, যাতে স্ক্রিনিংয়ের যে ফরম্যাটটা আছে সেখানে সব রকমের টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট, ড্রাইভিং টেস্ট, ফায়ারিং টেস্ট, সব রকমের টেস্টের মাধ্যমে যোগ্য যারা এবং যাদের বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেট করা সংক্রান্ত কোনো তথ্যাদি নেই তাদেরকেই এখানে নির্বাচন করা হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু ব্রিগেডিয়ার সাইফুর রহমান আপনার কাছে আসে, আমাদের একদম সময় খুবই কম। মানবিক শব্দটা বোধহয় বাংলাদেশ সেনাবাহিনীকে বাদ দিয়ে অন্তত সামরিক ক্ষেত্রে বিশ্বব্যাপী এটার ব্যবহার হওয়া উচিত না বা হয়ও না। একটু জানতে চাই, বিশ্বব্যাপী এই কাজ করতে যে আমরা অনেক দেশে নানান ধরনের অপরাধ দেখতে পাই, কিন্তু সেই হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটা কোথায়, অন্যান্য বাহিনীর কী ধরনের অবস্থান রয়েছে, আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। নিশ্চয়ই ওইটা একটা বড় প্রশ্ন এখন। জি, অবশ্যই। আমরা যেটা বলছিলাম যে জাতিসংঘের যে ম্যান্ডেট যেটা থাকে সেখানে কিন্তু তারা সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ যে দেশে কাজ করছে সেই দেশে আইন মেনে চলা এবং তাদের কিছু ব্যাপারে তাদের এক জিরো টলারেন্স নীতি রয়েছে। তো আমরা ওটা বুঝি এবং ধারণ করি দেখেই আমাদের কিন্তু শান্তিরক্ষীরা ওখানে এ ব্যাপারে খুব ভালো পারফর্ম করে। এ ব্যাপারে আমাদের কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড খুবই ভালো। এবং আমি এ ব্যাপারে জাস্ট একটা শুধু আপনাকে কোট করতে চাই যে আমি সাবেক আমাদের জাতিসংঘের মহাসচিব ছিলেন কফি আনান, উনি একবার একটা কথা বলেছিলেন যে পৃথিবীর বিভিন্ন বিপদসংকুল অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা যেভাবে কাজ করে, যে এক্সাম্পল তারা সেট করে, তা বিশ্বের সবার জন্য, বিশ্ব শান্তিরক্ষীর জন্য এটা একটা মডেল স্বরূপ। তো এটাই প্রমাণ করে আসলে যে আমাদের পেশাদারিত্ব, আমাদের ডিসিপ্লিন, আমাদের আন্তরিকতা এবং নিরপেক্ষতার মাধ্যমে আমরা বাংলাদেশ শান্তিরক্ষীরা আমরা পৃথিবী বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করে এসেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হিসাবে আমাদের গর্বের প্রতিষ্ঠান বিভিন্ন বাহিনীর আপনারা যারা আজকে এসেছেন এবং তার মাধ্যমে নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক তথ্য জানতে পারলো। এতক্ষণ সাথে যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই বিশ্ব শান্তির ইতিহাসে 168 জন যারা জীবন দিয়েছেন বাংলাদেশ থেকে, তাদের নাম সেই সাথে বাংলাদেশ শব্দটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।